আরটিভির পডকাস্ট জুম বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারা ফারুজ জাইমা এবং আজকে আমার অতিথি হিসেবে যিনি এসেছেন তার পরিচয়টা কী দিয়ে শুরু করব জানি না। তিনি কন্টেন্ট ক্রিয়েটার, তিনি সবাইকে হাসাতে পছন্দ করেন, তিনি নিজে হাসতে পছন্দ করেন, নাচতে পছন্দ করেন, আমার মনে হয় তিনি গানও করেন, তিনি অভিনয় করেন, তিনি কন্টেন্ট ক্রিয়েট করেন, তিনি অনেক কিছু করেন। কিন্তু তার এই এত পরিচয়ের ঝুলিতে একটা নতুন পরিচয় যোগ হয়েছে, সেটা হচ্ছে নায়িকা। কে সেই নায়িকা? তিনি বাংলাদেশের কারিনা কায়সার। থ্যাংক ইউ, হোয়াট অ্যান ইন্ট্রো। জ্যাক অফ অল কার্ডস, মাস্টার অফ নান। না, আমি একেবারেই এগ্রি করছি না এটাতে। তুমি আসলে সবকিছুতেই মাস্টার। আমি আগে জানতে চাই যে কারিনা, সাইজ ম্যাটার্স? Of course it does. It does? Okay. But depend করে কিসের সাইজ। Okay, so 36, 24, 36 মানেটা কি? মানে তো আসলে আমরা যখন এই নাম্বারটা শুনি, এটা তো আমরা জানি যে দিস ইজ ভেরি ওয়েল নোন অ্যাজ মানে একটা পারফেক্ট ফিমেল বডি রেশিওর। ইটস নোন অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে পারফেক্ট যদি কোনো ফিমেল হয়ে থাকে তার বডি রেশিও শুড বি 36, 24, 36। এখন এই মানে জেনে তো আমি বড় হয়েছি, বাট এই নামে যখন মুভিটা বের হলো বা মুভির পোস্টারটা যখন রিলিজ হলো, মানুষ এটাকে কেন তো ইনডিসেন্ট পারসেপশনে দেখেছে আমি এটা আসলে জানি না। কারণ আমার মনে হয় পারসেপশনের উপরেই ম্যাটার করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা 6 ডিজিটের একটা নাম্বার। এখন তুমি কিভাবে এটাকে পারসিভ করছো এটা তোমার উপর ডিপেন্ড করে। ফর মি ইটস মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ বডি রেশিও। ফর সামওয়ান এলস ইট মাইট বি সামথিং ইনডিসেন্ট, বাট আমি আসলে জানি না সেটা কেন তার এরকম মনে হয়। আমরা তো 36, 24, 36 বলতে বুঝি যে পারফেক্ট বডি শেপ। হ্যাঁ, ইনডিসেন্ট কোথায় মানে আই ডোন্ট নো। বাট তোমার কাছে জানতে চাই, তুমি কাজ করেছো এর আগে কন্টেন্ট ক্রিয়েশন, মানে অনেক বড় অভিনয় সেখানেই হয়ে যায়। ওয়েব ফিল্মে কাজ করেছো, তারপরে এটা তো ওয়েবেই থাকার কথা, কিন্তু সেখান থেকে চট করে বড় পর্দার নায়িকা হয়ে গেল, একেবারে মূল প্রোটাগনিস্ট। হাউ ওয়াজ দ্য ফিলিং? নিজে স্ক্রিপ্ট লিখেছো, নিজে অ্যাক্টিং করেছো এবং এভাবে করে নিজেকে দেখছো। না মানে দ্য ফিলিং ইজ স্টিল ভেরি সারিয়াল। আই থিঙ্ক আই হ্যাভ ওয়াচড দ্য মুভি প্রিমিয়ার সহ মনে হয় 3 বার দেখেছি, আর যতবারই দেখি মানে আই স্টিল ক্যান্ট কাম টু দ্য মানে নিজেকে বিলিভ করতে পারি না দ্যাট আই এম সিইং মাই সেলফ। কারণ আসলে ফিলিংটা প্রত্যেকবারই নতুনের মতোই লাগে। হ্যাঁ, অফকোর্স আমি এটা দিয়ে ডেবিউ করেছি, তো এটার সাথে দিস ফিল্ম উইল অলওয়েজ বি ভেরি স্পেশাল টু মি। বাট কন্টেন্ট ক্রিয়েশন থেকে আসলে এখানে আসা, ইট হ্যাজ বিন সামওয়াট অফ আ জার্নি, আর খুব আনপ্রেডিক্টেবল জার্নি ছিল। অ্যাজ ইউ সেড দ্যাট অলদো আমরা কোনো রকমের কোনো মানে টেকনিক্যালি কিছু বাদ দিই না যে এটাকে হলে প্রেজেন্ট করা যাবে না, বাট যাই হোক দিস ওয়াজ স্কেডিউলড টু বি অ্যান ওটিটি রিলিজ। স্পেশালি এখনের সময় কিন্তু একটু ডার্ক টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অ্যান্ড সোশ্যাল মিডিয়া স্পেশালি ইট হ্যাজ বিকাম সো টক্সিক। সবাই ঢুকলে কেউ কাউকে এক্সপোজ করছে, কেউ কাউকে বয়কট করছে। তো আমার মনে হচ্ছে যে এটার থেকে বের হয়ে আমাদের জনরাটাই হচ্ছে ফিল গুড রম কম স্লাইস অফ লাইফ। সো উই ওয়ার অলওয়েজ লাইক যে না, এটা যদি বড় পর্দায় দেখে ইভেন ইফ ওয়ান পার্সন লিভস উইথ আ স্মাইল অন দেয়ার ফেস, আমরা মানে উই আর সাকসেসফুল। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড টু ডু, অ্যান্ড আই এম সো গ্ল্যাড দ্যাট রেসপন্স হ্যাজ বিন অ্যামেজিং। যারা দেখেছে দে হ্যাভ লাভড ইট। আর আমি তো নিজেকে দেখে আমি তো মানে আমি কোন লেভেলের নার্সিসিস্ট হয়ে গেছি। আমি বারবার প্ল্যান করি ফ্রেন্ডদের সাথে, এই উইকে যাবা নাকি, চলো না আবার দেখতে চাই, চলো আরেকবার দেখে ফেলবো তোমার সাথে। তার আগে আমাকে একটু বলো যে তোমাকে মানে কারিনা কায়সার বলতেই কিন্তু একটা হাসি খুশি চেহারা ভেসে ওঠে, আর না হলে এমন একটা ফেস যাকে দেখে তুমি হাসতে বাধ্য, সে এক্সপ্রেশন যাই করুক। কিন্তু এখানে তোমাকে একটু সিরিয়াস, একটু ডিপ্রেস চরিত্রে দেখা গেছে। খালি সিরিয়াস না, লাইক ইফ ইউ ওয়াচ দ্য মুভি, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ অ্যাওয়ে এনি স্পয়লার্স, বাট আমাদের গল্পটা খুব কালারফুল। গল্পটা যদি একটা ডেস্টিনেশন ওয়েডিংয়ের সেট, আর গল্পর আগে পরেও অনেক কালারফুল এলিমেন্টস আছে, বাট আমার ক্যারেক্টার ইন পার্টিকুলার মানে সবসময় তার উপর দিয়ে কিছু না কিছু একটা ট্র্যাজেডি যাচ্ছে, বা সে কিছু না কিছু একটা ইস্যু নিয়ে ফাইট করতেছে। আইদার এটা সেলফ অ্যাকসেপ্টেন্স নিয়ে হোক, সেলফ লাভ হোক, কামিং টু টার্মস উইথ দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ হাউ শি লুকস। সো আর আমার সাথে এটা প্রবলেমটা কি, আই এম নট লাইক দ্যাট অ্যাট অল। মানে দ্য ওয়ে আই লুক ইজ দ্য লিস্ট অফ মাই ওয়ারিজ। আমি নিজেও খুব ছ্যাবলাভাবে থাকি, আর আমার এইখানে হচ্ছে যে এই ক্যারেক্টারটা যে তার বডি ইমেজ ইস্যুস নিয়ে এত ইনার স্ট্রাগলটা চলছে, সো ওই মাইন্ডসেটে ঢুকার জিনিসটা রিপ্রেজেন্ট করা এটা খুব ডিফিকাল্ট ছিল, বাট আই থিঙ্ক আই পুলড ইট অফ এট দ্য এন্ড অফ দ্য ডে। যেটা মানুষ বলছে, আমি অডিয়েন্স আরো ভালো বলবে। কিন্তু কারিনা, মানে তোমাকে জিজ্ঞেস না করেও আমি তোমার সোশ্যাল মিডিয়ার কমেন্টস থেকে বলতে পারবো যে তোমাকে ব্যক্তি লাইফে আসলেই বডি শেমিং এর কতটা শিকার হতে হয়।
তোমার কি ওখানে যে নিজেকে রিলেট করেছো নাকি তুমি আসলে ব্যক্তিগত কারিনা কায়সার আসলে বডি শেমিং বা এই যে মানুষ 10টা কথা বলছে তো এখানে তোমার পিছে না তোমার সামনে মুখের উপর বলে দিচ্ছে, তুমি এটাকে কিভাবে ডিল করো বা তোমার কি গায়ে কতটুকু লাগে? না অনেস্টলি আমার গায়ে লাগতো, আর আমার তো জার্নি এমন না যে হঠাৎ করে এসেছি বা হঠাৎ করে বডি শেমিং আমাকে করা হচ্ছে। টাইম আফটার টাইম মানে যতই জানা করছে, ইভেন ইফ আই এম মানে সবসময় ঠিক আছে আমি কমেডি রিলেটেড কন্টেন্টস দিই, বাট মাঝে মাঝে মনে করো একটা সিরিয়াস কোনো একটা ইস্যু নিয়েও কথা বলছি, এনজিও রিলেটেড, বাট কোনো একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা ভিডিও দিলাম, ওইটাতেও এসে বডি শেম এমন এত এক্সট্রিম চলে গিয়েছে যে এটা নিয়ে আই মেড আ ফুল ফ্লেজেড ভিডিও। আমি মাঝখানে একবার একটা ফটোগ্রাফারের সাজেশনের জন্য আই পোস্টেড আ পিকচার, যেটাতে আমি নাই, গুগল থেকে একটা পিকচার নামায় একটা ফটো বুথের ছবি যেখানে একটা এরকম ফ্লাওয়ারের একটা ওয়াল আর একটা স্কুটার দেওয়া। তো 100টা কমেন্ট হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফটোগ্রাফ সবাই সাজেস্ট করছে। একজন এসে কমেন্ট করছে, এই স্কুটারে তুই বসলে তো স্কুটার ভাঙ্গি যাবে। আমি তো নাই এই ছবিতে। চিন্তা করো, যার বডি শেম করার সে খুঁজে খুঁজে যে আমি ছবিতে নাই, কিন্তু আমি যদি এই স্কুটারে বসি স্কুটার যে ভাঙ্গি যাবে এটা তার মাথায়। তা আমি বললাম যে এই ইনোভেটিভ ব্যক্তিটা কে? আমি ওর প্রোফাইলে ঢুকছি, আমি ওর ছবিতে জুম করছি, ছবিতে জুম করে আমি একটা স্ক্রিনশট নিয়ে আবার ওকে নিয়ে আমি একটা ভিডিও দিছি। অলদো আই ডু নট কন্ডোন যে বডি শেমের এগেনস্টে বডি শেম করো, বাট ওই দিন যেমন আই লস্ট মাই টেম্পার আ বেট, ওইটা আমি একটু আউট অফ মানে কি বলবো যে একটু মানে থাকে না যে একটা তো লিমিট রাখো তোমরা। ইভেন উইথ ওয়েন দ্য পোস্টার ফর দিস মুভি রিলিজড, যারা দেখে নাই, ইভেন যারা ট্রেলারের সাথেও রিলেট করতে পারে নাই, মোস্ট অফ দ্য নেগেটিভ কমেন্টস আর ফ্রম পিপল হু হ্যাভ নট ওয়াচ দ্য মুভি অর ডু নট হ্যাভ এনি ইন্টেনশন টু ওয়াচ দ্য মুভি, solely based on the fact that a plus size character is the protagonist. solely এটা কিন্তু কমেন্টও তারা লিখেছে যে এরকম মানে এরাও এখন নায়িকা, এই নায়িকার মুভি জীবনেও দেখবো না, বয়কটিং দিস ফর কারিনা। বুঝছো, মানে আমি জানি না কেন তাদের মধ্যে এরকম একটা জিদ কাজ করে, ফিলিং যে নায়িকা মানে ওই যে 36 24 36, তাহলে নায়িকা কিভাবে প্রোটাগনিস্ট শব্দটার সাথে কিন্তু আমরা আসলে এখনো বলা যায় পুরোপুরি পরিচিত না। কিন্তু কারিনা তুমি নিজে যেমনে নায়িকাদের পচাও, এখনটা কি তাইলে এখন কারিনাকে কে পচাবে? না না, আমাকে যে ইচ্ছা সেই পচাতে পারো, বাট আমি যাদেরকে পচাই না বলবো, বাট আমাদের যেমন কন্টেন্ট ক্রিয়েশনের একটা মেইন আমি বলবো অ্যাটলিস্ট আমার ফরম্যাটে প্যারোডি বলো বা স্যাটায়ার বলো, এটা যেমন মাঝে মাঝে দেখা যায় যে শুরুতেও যেমন যখন দেবীর একটা ট্রেলারকে আমরা একদম শুরু যখন আমি করি, পুরো ট্রেলারটাকে স্পুফ করে আমরা একটা ট্রেলার বানিয়েছিলাম, ইট ওয়াজ কল্ড হেভি, অ্যান্ড দ্য ফান পার্ট ওয়াজ জয়া আহসান হারসেলফ জয়েন্ড ইন অন দিস। সো মানুষ এটাকে যতটুকু সিরিয়াসলি নেয় যে আমরা পচাচ্ছি এটা না, সামটাইমস দ্য পিপল যাদেরকে আমরা এসব নিয়ে ভিডিও বানাচ্ছি দে আর ইন অন দ্য জোক, অ্যান্ড দে মানে যখন দেখা টেখা হয় উই নর্মালাইজ ইট, উই টক অ্যাবাউট ইট, উই ল্যাফ, মানে বিহাইন্ড দ্য সিনস কিন্তু উই আর অল গুড, ইটস আ ভেরি ফ্রেন্ডলি কমিউনিটি, বাট মেবি ওই পারসেপশনটা আসতে পারে যে না আমরা পচাচ্ছি। আসলে এটা পচানো না, এটা একটা কন্টেন্টের ফরম্যাট, এটা প্যারোডি বলো বা স্যাটায়ার বলো, যেটা আমি বললাম যে যার যেরকম পারসেপশন সে ওইভাবে জিনিসটাকে নেয়। আমি আর একটু জানতে চাই, এক তো সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই বুলিড হই কম বেশি, এবং তোমার কথা শুনে আমি রিলেট করছিলাম যে আমার এরকম একবার হয়েছিল, আমি একটু মেডিসিন খাওয়ার কারণে আমার মুখটা বেশি ফুলে গিয়েছিল, একটু ওয়েট গেইন করেছিলাম, বলবো না যে খুব মোটার পর্যায়ে, সেখানে আমাকে লিখছিল হাতির বাচ্চা, আবার ফেসবুকে ছবি দেয়, আমি কিন্তু কাউকে কিছু কোনো সিম্পল পিকচার, হ্যাঁ, এবং আমি দেখলাম যে মহিলা নিজে বাচ্চাদের দিয়ে টিকটক করাচ্ছে, মহিলা নিজে হিজাব করা, হোয়াটএভার ইট ইজ। সো মাঝে মধ্যে এরকম হয়, যারা আজকে শো দেখবে অনেকে বলবে বাবা এরা আবার সবার কমেন্ট পড়ে দেখে, মোস্ট অফ দ্য টাইম আমরা কমেন্ট পড়ি না, কিছু কিছু জিনিস একটু চোখে পড়ে যায়, কিন্তু এটা তো কমেন্টে। বাস্তবে এরকম হয় যে হাঁটা চলা করো, তুমি নিজে নিজের গাড়ি ড্রাইভ করো, যখন হাঁটা চলা করছো কেউ একেবারে মুখের উপর টন্ট করছে, বা তুমি কখনো ঘুরে অ্যান্সার করেছো? না, বাস্তবে আমার মনে হয় যে সবচেয়ে বেশি বডি শেম মনে হয় আম্মুই আমাকে করেছে, এটার বাইরে আমাকে আসলে বাস্তবে আমার এটা ফেস করতে হয় না। মেবি পিঠ পিছে মানুষ আমাকে নিয়ে কথা বলতে পারে, বাট বাস্তবে অনেস্টলি এটা আমি কখনো মানে এরকম হ্যারাসমেন্ট ফেস করি নাই। আর আম্মুরও যে বডি শেম ওইটা আউট অফ লাভ, যেটা যে না তোমার একটু হাঁটা উচিত, কেন মোটা হয়ে যাচ্ছ এই সেই। সো দিস হ্যাজ বিন গোয়িং অন। যখন আমি মানে এখন যখন ছবি দেখি, আমি কিন্তু when I was 13-14 তখন কিন্তু আমি চিকনে ছিলাম, কিন্তু তখনও আমি তোমার পুরাতন একটা ছবি তোমাকে যেটা শুরুতে দেখালাম, মানে কিন্তু I have been hearing it from মানে ওই বয়স থেকে when I was 13-14 that মানে কারণ আমার কিন্তু লাইক ইফ ইউ সি মাই ড্যাড ইজ
enormous হ্যাঁ সো আমার কিন্তু মানে আমি যদি ইভেন ইফ আই লুজ অল মাই বডি ফ্যাট আমি কিন্তু কখনো পেটিট হব না, এটা কিন্তু আমার স্ট্রাকচারেই নাই, লাইক আমার বডি বিল্ডটাই কিন্তু ডিফারেন্ট। সো ইভেন ওয়েন আই ওয়াজ 13-14 তখন থেকে শুনে আসতেছি ইউর ওভারওয়েট, এটা মানে বেবি ফ্যাট হোক বা যাই হোক এটা পরে লুজ করতে পারবা না। বাট এখন যখন আই সি দ্য পিকচার্স আই ওয়াজ জাস্ট আ চাইল্ড। তুমি কি এখন চাও যে আমি ফিট হতে চাই, ওজন কমাতে চাই? মানুষ তো এখন কিন্তু দিস অলসো আর ট্রেন্ড বলতে পারো, কিংবা মানুষ এখন সচেতন। তোমার ক্ষেত্রে হয়তো আমি বলবো যে না কারিনা কাইসার একটা ট্রেন্ড ফলো করবে না, তুমি একজন সচেতন নাগরিক হিসেবে যে না জিম করি, ডায়েট করি। না বাট এটা কিন্তু একটা ভুল পারসেপশন যে যারা ওভারওয়েট দ্যাট দে আর নট ওয়ার্কিং আউট এট অল। আমি কিন্তু অনেক মানুষকে দেখেছি যে দ্য হেলদিয়েস্ট পিপল আর অ্যাকচুয়ালি নট ভেরি থিন, কিন্তু আমরা কিন্তু জাস্ট বিকজ মানে আমি নিজেকে নিয়ে বলছি বাট আই এম লাইক স্পিকিং ফর দ্য কমিউনিটি, তুমি কিন্তু জিমে গেলে দেখবা ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওভারওয়েটই অ্যান্ড দে আর মানে আই থিঙ্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট শুড ম্যাটার ইজ যে ইউ শুড বি হেলদি অ্যান্ড হ্যাপি। এক্স্যাক্টলি তোমার ইউ ডু নট নিড টু বি স্টিক থিন টু বি হেলদি, ইউ ডু নট অফকোর্স ওবিসিটির দিকেও যেও না, বাট হেলদি থাকো, হ্যাপি থাকো। আর আমি যেটাও বললাম যে যখন মনে করো স্পেশালি ওয়েন আই ওয়াজ লাইক 16-17 তখন তো এই যে এই ইস্যুসগুলা আরও খটকা দিত, কারণ তখন স্কুলের সিনিয়র আপুগুলাকে অনেক সুন্দর লাগতো, চিকন চিকন ফর্সা ফর্সা ব্যাংস দিয়ে একটু কাজল লাগায় আসতো, ওরা তো তখন আইডলাইজ করতাম ওদেরকে দেখে। সো তোমার ব্যাচ কোনটা ছিল? আমার ও লেভেল হচ্ছে 2010-এ। সো তখনের যে এরাটা যাচ্ছিল মানে ইউ রিমেম্বার দ্যাট ব্যাংস এরা, বুঝছো তো এই যে এইখানে একটা জিনিস কাজ করতো কি যে না আই নিড টু লুক লাইক দ্যাম, কিন্তু তখন কিন্তু আই ওয়াজ এট মাই আনহ্যাপিয়েস্ট। কারণ তখন কিন্তু আমি যদি তোমাকে আমার আগের ছবি দেখাই এখন তুমি দেখলে বলবা যে আরে কাটরিনা ক্যাফ, বুঝছো কিন্তু তখন কিন্তু আই ওয়াজ এট মাই আনহ্যাপিয়েস্ট বলতে কি আই ওয়াজ কনস্ট্যান্টলি স্ক্রুটিনাইজিং এভরি ফ্ল অফ মাইন্ড যে না মানে আই ডোন্ট লুক লাইক হার, আমার চুল এরকম না, আমার ফিগার এরকম না, আমার ইভেন আমার হাইট নিয়ে ইনসিকিউরিটি ছিল। ওয়ারেজ এখন সবাই আমাকে বলে যে এরকম হাইট মানে আই এম 5'9", সো অ্যাপারেন্টলি দিস ইজ লাইক আমার মনে হয় যারা টল তাদের হাইট নিয়ে একটা ইনসিকিউরিটি থাকে, বিকজ আই এম 5'7", আমার সব সময় পিটি একদম লাস্টে যে দাঁড়া করে। এখন যেরকম আই ফিল প্রাউড, বাট দ্যাট টাইম আই ওয়াজ ভেরি আপসেট যে আমি কখনো একদম সামনে দাঁড়াতে পারিনি, ছোটবেলা থেকে কখনোই পারিনি। ইভেন যখন ওই যে স্কুলের যে ফাউন্ডেশনের প্রোগ্রামগুলো হতো গান গাইতো যে সবার পিছনে, সব সময় আমি পিছনে, ইভেন আই এম ডুইং দ্য বেস্ট স্টিল সবার পিছনে। আমি কন্টেন্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা আসলো, কন্টেন্ট ক্রিয়েশনের শুরুটা কিভাবে হলো? এন্ড ডানা আর তুমি সেম স্কুলে নিশ্চয়ই না? না 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 অফকোর্স না। তাহলে তোমাদের ফ্রেন্ডশিপটা কিভাবে হলো? কন্টেন্ট ক্রিয়েশনের শুরুটা কোথা থেকে? কন্টেন্ট ক্রিয়েশনের শুরুটা খুবই র্যান্ডম ছিল। আমি তখন স্ন্যাপচ্যাটে আমি ভিডিওস বানাতাম কি যে ফিল্টারগুলো নতুন নতুন আসছিল, যে কুকুরের ফিল্টার এসে। তো আমার একটা ফ্রেন্ড আছে আমিরা, ফর সাম রিজন শি লাভড মাই ভিডিওস। আর ও যেভাবে আমার ভিডিওতে হাসতো, আর আমি জানি না আসলে কীভাবে হাসছে নাকি টু দিস ডেট, আমাকে খালি বলতো কি তুমি প্লিজ ভিডিওগুলো, তো স্ন্যাপচ্যাট তো প্রাইভেট ছিল, বলে কি তুমি প্লিজ ভিডিওগুলো তোমার ফেসবুকে দাও, আমি অন্য মানুষকে পাঠাতে চাই, তুমি প্লিজ ফেসবুকে দাও। সো আই ডিডন্ট ওয়ান্ট টু মেক মাই প্রোফাইল পাবলিক, সো আমি যেটা করলাম একটা পেজ খুললাম, ওইখানে আমি আমার স্ন্যাপচ্যাটের ভিডিওগুলো যে কম্পাইল করে দেওয়া শুরু করলাম। আমি ভাবছি যে আমরাই দেখবো, ফ্রেন্ডদের মধ্যেই থাকবে। তো আমি একটা এরকম ফিল্টার ইউজ করে করে একটা ভিডিও দেই। প্রথম ভিডিওটা ছিল গার্লস অন চাঁদ রাত, এরকম যে এক একটা মেয়ে একটা ইয়ে করে। কোন ইয়ারের কথা বলছো? এটা আই থিঙ্ক 2018-19। হ্যাঁ, সো দেখি কি 3 দিনের মধ্যে না 2 দিনের মধ্যে দ্য ভিডিও রিচড 10,000 ভিউজ, এন্ড 10,000 ভিউজ ওয়াজ আ লট ফর সামওয়ান যে মাত্র পেজ খুললো। এন্ড আই ওয়াজ লাইক কি ব্যাপার, হ্যাঁ এখানে তো একটা খেলা, মজা পেয়ে গেছি। তো এই একটার পর একটা ওই ফিল্টার বানায় ভিডিও দিতাম। বাট আমি বলবো হিউজ স্টেপিং স্টোন ওয়াজ আই স্টার্টেড ওয়ার্কিং ফর দেখো, উইচ ওয়াজ লাইক অ্যান অনলাইন এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। তো ওই দেখোর যেটা ছিল ফরম্যাটটা ছিল সামওয়াট লাইক ফিল্টার কপি অর বাসফিড। সো পিপল স্টার্টেড রেকগনাইজিং আস। আমরা তো একটা টিম ওয়াইজ মানে খুব মজার ভিডিওস করতাম। তো ওইখান থেকেও ভিডিও মানে ওই যেটা মানে রেগুলারলি বানানো শুরু হয়, পেজে বলো দেখোর জন্য বলো। আর ডানার সাথে যেটা হয় যে ডানা কিন্তু আমাকে দেখোর ভিডিওর মাধ্যমেই দেখে। সো ওইখান থেকে নাকি অ্যাপারেন্টলি এটা তার ভার্জন, যে ওইখান থেকে নাকি সে আমাকে দেখে তার মনে হয়েছে যে আই উড বি ফান টু ওয়ার্ক উইথ। সো
তখন সে হচ্ছে কোভিডের সময় শি ইউজ টু ওয়ার্ক ফর আ প্রোডাকশন হাউস যারা একটা টক শো ডিজাইন করছিল। তো ও নাকি প্রডিউসারকে গিয়ে বলছে ভাইয়া যেমনে হোক কারিনাকে আপনি আনেন প্লিজ ভাইয়া। তো প্রডিউসার নাকি বলছে যে না না ও মেবি বাজেট বেশি চাবে ওর সাথে। তখন নাকি ডানা বলছে না না একটু কথা বলে দেখেন ভাইয়া আমি কথা বলি। সো আই রিমেম্বার ডানা যখন প্রথমবার ফোন দেয় তখন আমরা পুরো আপু 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 আপনি কেমন আছেন আপু, আমি যে হ্যাঁ হ্যাঁ আপু আপনাকে আমি চিনতে পেরেছি। আপু আপনার কি শাড়ি আছে? আমি বলছি না আপু আমার শাড়ি ব্লাউজ পেটিকোট কিছু নাই, একদম ভদ্রতার চূড়ান্তে আমরা। হ্যাঁ, তারপরে যখন ফার্স্ট ডে কোভিডের সময় কোনো মানে যারা আমরা ক্যাস্ট বাদে পুরা ইউনিট হচ্ছে ওই যে মনে হচ্ছে কি মার্সে এক্সপ্লোরেশন করতে আসছে সবাই, ওই যে ওই স্যুটগুলা পরা। তো ওইখানে কি ওই শ্যুটটা খুব অ্যাক্টিভলি করার সময় আমাদের একদিনও লাগে না ফ্রেন্ডস হইতে, কারণ আমরা একদিনেই বুঝে গেছি আমরা সেম পেজে ভাইবিং অন দ্য সেম ফ্রিকোয়েন্সি, এন্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। মানে দেখা হয়েছে, এটা আমি খুবই লাকি যে the fact that she pushed for me, maybe ও পুশ না করলে তুমি তাহলে বলতেছো ডানা ইজ ইওর বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, ডানা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ক্লোজেস্ট ফ্রেন্ড, ক্লোজেস্ট। তারপরে তুমি এই জন্য সব ফ্যামিলি নিয়ে মুভি করে ফেললাম। মুভিতেও ডানা। হ্যাঁ, না আমরা মুভিতে এমন না যে আমরা এটাতে নেপোটিজম খেলতেছি, বাট যে ক্যারেক্টারটা লেখা হয়েছিল আমরা এমন না যে, আর এখানে তো এমন না যে আমি প্রডিউসার আমি ডিরেক্টর, এখানে তো অফকোর্স আ লট অফ ফ্যাক্টরস, যারা চোরকি ওয়াজ ইনভলভড, ক্যাস্টিংয়ে অনেকজন, এখানে যেহেতু ফারুকি ভাইও ইনভলভড। সো এভাবে মন গোড়া ঢুকাই দিলাম এরকম না। সো যখন উই ওয়ার ফাইনালাইজিং আওয়ার অপশনস, আমরা যতবার ক্যারেক্টারটাকে রিভিউ করছিলাম মনে হচ্ছিল যে শি উড বি দ্য বেস্ট পারসন টু পুল দিস অফ। আর আমি আবার একটু থামাচ্ছি, এখানে নেপোটিজম না হোক, তোমার উপর কিন্তু নেপোটিজমের একটা চূড়ান্ত অ্যালিগেশন আছে, যে তো কায়সার আহমেদের মেয়ে, এই জন্যেই সবাই চেনে তাকে, এবং তুমি নাকি বিপদে পড়লেই বলো জানেন আমার বাপকে। হ্যাঁ, এটা আমি বলি, আমি খালি বিপদে পড়ি কি আমার গাড়িটা নিয়ে, বুঝছো, আমাকে কেন জানি আমি বুঝি না, আমাকে কি দেখতে চোরের মতন লাগে নাকি, আমাকে শুধু পুলিশ আটকায়। আরে কিসের জন্য ভাই? আমার লাইসেন্স আছে, আমার সবকিছু আছে, পুলিশ মনে হয় চিনে ফেলে না যে তুমি কারিনা কায়সার। আমি জানি না, কখনো তো ওই অ্যাডভান্টেজ তো পাই নাই। তারপরে পুলিশ আটকায়, মনে করো লাইসেন্স দিলাম, কাগজও ঠিক আছে, তাও কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করছো, কিন্তু তাও টাইম ওয়েস্ট করে। আচ্ছা ঠিক আছে জানাচ্ছি, স্যারকে ডাকতেছি, আমার কিন্তু সব ঠিক আছে। তারপরে আমি ফোন দিয়েছি, ঠিক আছে আমি আই ডোন্ট ওয়ান্ট টু প্লে দিস কার্ড, কিন্তু জানেন আমার আব্বুকে একটা ফোন দিই, আব্বুকে, আপু আই ডোন্ট ওয়ান্ট টু প্লে দিস, কিন্তু আমার মানে এমন হয়তো আই অ্যাম অ্যাট ফল্ট। আমি কিন্তু নিজে যেহেতু অনেক ছোটোবেলা থেকে ড্রাইভ করি, আমি কিন্তু ওই রকম ড্রাইভার, আমি কিন্তু 60-তে চালাই, আই এম নট আ রোড র্যাশ ড্রাইভার। আমি সেফলি চালাই, স্লোলি চালাই, আই ডু নট ব্রেক এনি রুলস। তো আমার না খুব লাগে যে আরে আমি রুল ফলো করে চলতেছি, তুমি এই বাসগুলো উল্টাপাল্টা চালে, ওদেরকে না থামায় শুধু আমাকে থামাও, দাঁড়াও, পাপাকা পাওয়ার এখন একটু কাজে লাগায়। সো বাট এখন দেখা যায় যে আব্বুর চেয়ে বেশি আমার আম্মুকে ফোন দেওয়া লাগে। কেন? আম্মু আবার এগুলা নিয়ে খুব প্রোডাক্টিভ, যে সে যখনই কারোর সাথে পরিচয় হয় নাম্বার রেখে দেয়, বুঝছো, যে মনে করো তোমার সাথে আজকে দেখা হয়েছে, আচ্ছা ঠিক আছে তোমার নাম্বারটা দাও তো, দেখবা কবে না কবে একটা ফোন দেয়, শুনো না আমার মেয়ে একটু ঝামেলায় পড়ছে, দেখো না এটা নিয়ে, মানে যেই ফিল্ডে তুমি যেখানে আটকাবা আমার আম্মুর হ্যাজ আ সলিউশন। এটা তো একটা গেল যে জানেন আমার বাপকে, কিন্তু এমনি তো একটা কথা যে ছিল যে ওই মেয়েটা কারিনা কায়সার, ওকে তো সবাই দেখে কারণ তার বাবার একটা পরিচয় আছে, যখন সবাই শোনে যে ওনার মেয়ে কাজ করছে তখন দেখে। হ্যাঁ, এটা ফেস করতে, এটা শুনতে তোমার বিরক্ত লাগে না? না, আই এম ভেরি, আমার মানে অনেস্টলি আমি এখন যেটা বলবো যে এখনের জেনারেশনের আমরা যারা পপুলার, আমাদেরটা কিন্তু পপুলারিটি, বাট আব্বুদের সময় the kind of fame that they've earned, they are living legends. And I'm not just talking about my dad. ওই সময় ফুটবলের যে এরাটা ছিল, the golden era of football, the kind of love, respect and মানে অ্যাডমিরেশন দ্যাট দেভ আর্নড, এইটার সাথে আমি কখনো কম্পিট করতে পারবো না। সো অফকোর্স আব্বুর শ্যাডোতেই আমার থাকতে হবে সারা জীবন। অ্যান্ড আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট দ্যাট আই বিলং টু সাচ অ্যান অ্যামেজিং ফ্যামিলি। এখানে তো আমার শুধু তোমার বাবাকে দিয়ে না, তার মা মানে তোমার দাদি, তোমার বাবা, তোমার চাচা, সবাই খেলাধুলায়, আর তুমি কন্টেন্ট ক্রিয়েশনে, মানে তোমার কখনো ছোটবেলায় খেলাধুলার সাথে এই যেহেতু এমন একটা পরিবারে বড় হয়, যদিও তোমার পরিবারে কেউ ক্রিকেট দেখে না, ইফ আই এম নট রং, ক্রিকেটের সাথে সখ্যতা একেবারেই তেমন নেই। ক্রিকেট মানে খেলে, বাট ওই মানে যেমন অন্য খেলাগুলো নিয়ে ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে খেলেছে, ক্রিকেটটা আউট অফ প্যাশন খেলে, বাট ওইভাবে পারসু করা। তোমার কখনো ছোটবেলা, মানে তুমি ছোটবেলায় কি হতে চাইতে? আমার এটা খুব জানতে ইচ্ছা হচ্ছে। বাট দ্য থিং ইজ, আমি কিন্তু অনেক অ্যাথলেটিক, মেবি আমার ওয়েট টেট দেখে বোঝা যায় না, বাট স্কুলে যেমন আমি বললাম দ্যাট আই ওয়াজ ভেরি ফিট, আমি কিন্তু আমার
ও লেভেল পর্যন্ত আই ওয়াজ আ ভেরি ইনভলভ স্টুডেন্ট। মনে করো আমি ডিবেট ক্লাবে ছিলাম, ফাউন্ডেশন ডে প্রোগ্রাম হলে আমি নাচছি, তারপরে মনে করো ভলিবল টিমে আমি, ফুটবল টিমে আমি, হ্যান্ডবল টিমে আমি, ইভেন যখন স্পোর্টস ডেতে যে স্প্রিন্টিং হতো I would always be first, second, third, fourth, এরকমই মানে I was a very good মানে খুব ফাস্ট ছিলাম। সো মানে আমি সবসময় অ্যাথলেটিক ছিলাম। স্পেশালি জিনিসটা হচ্ছে যে কমে যায় যখন এ লেভেলসে ঢুকি, এই যে কোচিং ক্লাসেস, আর শুধু তো একটা না, এক একটা সাবজেক্টের 2-3টা করে কোচিং। সো আমার মনে হয় ওই অভ্যাসটা তখন ছুটে যায়, কারণ তখন তো মানে ও লেভেল পর্যন্ত যেমন ক্লাস 9-10 তুমি অ্যাক্টিভলি স্কুলে ওই কমরাড্রেটা কাজ করতো, বাট এ লেভেলস কিন্তু একটু ছাড়াই হয়ে যায়, যে কোচিং টোচিং সব কিছু মিলায়। সো তখন থেকে আসলে খেলাধুলার অভ্যাসটা চলে যায় আর ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে আসে। আর ছোটোবেলা থেকে ইনফ্যাক্ট আমি ডক্টর হতে চাইতাম, লাইক আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ডক্টর অ্যান্ড আই ওয়াজ কনভিন্সড যে আমি ডক্টরই হব বা আমি সার্জন হব। আমার কিন্তু সব সায়েন্স, মানে আমার ও লেভেলে আমার পুরা সায়েন্স। আমার মানে এটা কি কোনো মানে ওই যে একটা ফ্যামিলিতে থাকে যে ছেলে হলে ইঞ্জিনিয়ার, মেয়ে হলে ডাক্তার, মানে না এটা ফ্যামিলির ছিল না তুমি? না, আমি ছোটবেলায় সঞ্জীবনী দেখতাম, তারপরে দিলমিল গায়ে দেখছি, তারপরে আমার মনে হয় ডক্টর আরমানকে যদি আমি পাই এরকম, আই সোয়ার। বেসিক্যালি তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ডাক্তার আরমানকে পাওয়ার জন্য? এটা অনেস্ট, এটা আমি বানাই বলতেছি না। আমার আর জিনিসটা হয়েছে কি যে তখন মেবি ছোটবেলায় ওকে দেখে না হয় মাথায় কথাটা ঢুকছে, কিন্তু পরে দেখি যে আসলে বায়োকেমিস্ট্রি ইন্টারেস্টিং লাগতো আমার। তো যখন দেখতেছি সাবজেক্টটাও ইন্টারেস্টিং লাগতেছে, ওয়াই নট। কিন্তু সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা উঠে গেছে এ লেভেলসে উঠে, বুঝছো? ও লেভেল পর্যন্ত বায়ো বুঝতাম, কেমিস্ট্রি বুঝতাম, এএসও বুঝতাম। A2-তে উঠে দেখি কি লেটারগুলো না লাফাইতেছে, কোনো সম্পর্ক নাই, আগে যা পড়ছি নিজেকে নয় যে তারে জামিন পারের ছেলেটার মতন লাগতো, বুঝছো? বোর্ডের দিকে আমি তাকাই থাকতাম, দেখি কি সব এরকম উঠতেছে, লাফাচ্ছে। আমি লাইক যে না, দের ইজ নো ওয়ে আই ক্যান ডু দিস, অ্যান্ড আই ওয়াজ মিজারেবল। সো ওয়ান্স আই ফাউন্ড যে মানে ওয়ান্স আই রিয়েলাইজ দ্যাট দিস ইজ নট মেকিং মি হ্যাপি এনিমোর, এটাতে আমি পারসু না করি। সো আই অ্যাকচুয়ালি মানে আই ডিড মাই আন্ডারগ্র্যাড ইন মার্কেটিং। সো এইটা আবার যখন আমি আন্ডারগ্র্যাড করতে চাই, আমি কিন্তু মেলবোর্নে যাই। মেলবোর্নে কেন যাই? কারণ সালাম নামাজতে প্রীতি জিন্তার সাইফ আলী খান মেলবোর্নে গেছে। সো আমার ডিসিশনস অনেক হচ্ছে ইনফ্লুয়েন্সড বাই মুভিজ অ্যান্ড টেলিভিশন। সো আই থিঙ্ক ইটস অনলি ফেট যে আমি এই ইন্ডাস্ট্রিতেই বাইপাস করে কোনো না কোনো হ্যাভ টু বি দ্য বাংলাদেশি কারিনা। হ্যাঁ, একেবারে। আমার এখন আরোই মানে যতটুকু যা ডাউট ছিল যে ইন্ট্রোতে যে আমি দিলাম বাংলাদেশি কারিনা, এখন আস্তে আস্তে মানে তুমি আমার ইন্ট্রোটাকে অ্যাকচুয়ালি জাস্টিফাই করছো খুব সুন্দর করে। হিউজ বলিউড ফ্যানাটিক, মানে আমি কিন্তু সব কিন্তু খুব রোমান্টিক ব্যাপার না, যে কোথায় যে কেমনে প্রেম। তো কারিনার লাইফে এখন প্রেমের অবস্থাটা কোথায়? প্রেমের অবস্থা এত ভালো না, আমি বলবো। প্রেমটাই আমার বাকি সব দিক দিয়ে ফিলসে আমি, এই যে তুমি বললা নাচ গান সিনেমা আছে, বাট প্রেমটা আসলে সিনেমা পর্যন্তই এখনো। আই হ্যাভেন্ট ফাউন্ড দ্য ওয়ান, আমি খোঁজে আছি। নট দ্য ওয়ান, বাট এমনিতে 1 2 3 4 2-4টা তো না 1 2 3 4 না, বিকজ আই এম আ ভেরি ওয়ান ম্যান ওয়ামেন কাইন্ড অফ আ গার্ল। সো ইভেন মানে আই হ্যাভ বিন ইন আ ভেরি, মনে করো হাতে গোনা আই থিঙ্ক 1টা বা 2টা খুব সিরিয়াস রিলেশনশিপ, অ্যান্ড আই এম দ্য কাইন্ড অফ পার্সন দ্যাট if I'm not in love, I'm not into casual dating. And I don't understand this generation এই জন্যই যে what is casual dating? What is casual dating? You are আবার মাঝে মাঝে করে dating someone, you're dating. আবার যেন একটা ট্রেন্ড যেন কি দে মিট ইচ আদার এই ডেটিং অ্যাপে, তারপর মনে করো ওদের জমলো না, তারা আবার আরেকজনকে রেকমেন্ড করে যে আমার একটা ফ্রেন্ড আছে, তুমি ওর সাথে ওয়াই ডোন্ট ইউ ট্রাই টকিং টু হার। আর এরকম অনেকভাবে হয়েছে যে মিউচুয়ালি যার সাথে ডেটে গেছে তার সাথে হয়নি, কিন্তু তার ফ্রেন্ডের সাথে হয়ে গেছে। এটাকে তুমি কি এরকম এক্সপ্রেশন রিলেট করতে পারছো? আমি বোঝার চেষ্টা করছি। ওকে, হ্যাঁ হয় কিন্তু। আর এই জিনিসটা তো ক্যাজুয়াল, যে 1 মিনিট, আর এমন তো না হঠাৎ করে ডেটে যাও, নিশ্চয়ই ইউ হ্যাভ বিন টকিং টু দিস পারসন ফর কোয়াইট সাম টাইম, দেখা হইলো, ভালো লাগলো না, আচ্ছা মুভিং অন। আমার না মানে আই থিঙ্ক আই এম ভেরি ওল্ড স্কুল দ্যাট ওয়ে। আই বিলিভ ইন মানে ল্যান্ডলাইনের কালের প্রেম, যে একজনের সাথে কথা বলবো। তো বুঝলাম ও যখনই বলছো ওয়ান ম্যান ওয়ামেন কাইন্ড গার্ল, বাট আমি জানতে চাই তাহলে তোমার তো সবের একটা ডেফিনেশন আছে, যেরকম সঞ্জীবনী দেখে ডাক্তার হতে চাইছিলাম পার্টিকুলার একটা চেহারা, আবার ওইদিকে প্রীতি জিন্তার প্রেমের একটা, তুমি আসলে কেমন ছেলে চাও? আমি চাই বীর জারার ছেলেটা, আমি বীর জারার বীরকে চাই, বীর প্রতাপ সিং। আমি জেনুইনলি যে সামওয়ান মানে ওদের, ইউ আর ইনটু দ্যাট ক্যারেক্টার অর ইউ আর ইনটু এসআরকে?
I think a bit of both. I think I've idolized these characters for so long. আমার কেন জানি মনে হয় কি এখন I think বলিউডের একটা ডাউনসাইড because SRK has made us believe in fairy tales যে না তুমি সুইজারল্যান্ডে গেলে you will meet a Raj. হ্যাঁ তুমি যদি এরকম টকেটিভ চাবলি বাবলি হও ইউ উইল মিট ইয়োর আদিত্য লাইক ইন জব উই মেট তুমি যদি বীর জারার মতন হও তাহলে সামওয়ান উইল ওয়েট ফর ইউ ফর ইয়ার্স এন্ড ইয়ার্স আর ইউ শিওর কারিনা যে তুমি মানে এমন একজনের সাথে প্রেম করতে চাও যার সাথে তোমার 1000 বছর কোনো যোগাযোগ থাকবে না তারপর বুড়া বয়সে যে দেখা হবে আমি যোগাযোগটা না আমি যোগাযোগটা এমন চাই না যে যোগাযোগ না হোক বাট আই উড ওয়ান্ট টু থিঙ্ক যে যদি এরকম কখনো হয় যে গ্যাপটা আসে দ্যাট পারসন ডাজ নট মুভ অন যেটা এখনের মানুষজন করে যে আচ্ছা ঠিক আছে এই যে গোস্টিং এর কালচারটা একজন নেভার নো আমার ধারণা গোস্টিং মানুষ এমনিতে করে না থাকতে থাকতে বোর হয়ে গোস্টিং করে যখন বলে না যেটা পাওয়া যায় না সেটার প্রতি আগ্রহ থাকে এখন আবার কি একজন মেসেঞ্জারে একজন স্ন্যাপচ্যাটে আবার 2 দিন পরে ওরা স্ক্রিনশট সবচেয়ে স্যাড জিনিস কি দেয়ার ইজ অ্যাকচুয়ালি আ গ্রুপ কল্ড আর উই ডেটিং দ্য সেম পারসন যেখানে মেয়েরা লিটারালি তাদের বয়ফ্রেন্ডের ছবি পোস্ট করে লিখে ইজি ডেটিং মানে where are we at isn't this scary যে তোমার এই লেভেলে scary but মানে সিচুয়েশনটাই এমন জায়গায় চলে আসছে বাট মিস বলিউড ডিকশনারি তোমার কন্টেন্টে বলিউডের প্রভাব কতটুকু থাকে কন্টেন্টে বেশি থাকে না কারণ আমার মনে হয় যে আই টেক মানে আমার কন্টেন্টস অনেকটুকু ইন্সপায়ার্ড থাকে ফ্রম রিয়েল লাইফ বা যেটা হচ্ছে আর তুমি কিন্তু দেখবে আমার কন্টেন্ট কিন্তু এমন না যে দেখে মনে হবে খুব প্ল্যান্ড আউট বা একটা টিম শ্যুট করে দিচ্ছে আমারটা কিন্তু মোস্টলি দেখবা র্যান্স যেটা নিয়ে আমি পার্সোনালি ফ্রাস্ট্রেটেড বা ইফ আই হ্যাভ অ্যান ওপিনিয়ন অ্যাবাউট সামথিং ওইটাই কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরা ধরে আমি মানে কথা বলে থাকি সো আমার মনে হয় যে বলিউডের বেশি ইয়ে না বাট মোর লাইক বাসায় কি হচ্ছে বা বাইরে কি ফেস করলাম বা আমার এটা দেখে কেমন লাগলো ভাবি আন্টি এইগুলার মানে এইগুলা নিয়ে যে নিজের ওপিনিয়ন যতটুক মজা করে বলা যায় মানে আমি বলি এখন মানুষ মজা পায় নাকি ক্রিঞ্জ লাগুক এটা তোমার ব্যাপার আমি কখনোই আই হ্যাভেন্ট মানে যেটা আমি বললাম যে আমি যেহেতু অনেক অর্গানিকলি স্টার্ট করি ইট ওয়াজ নেভার লাইক আ মানে এখনের যারা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার্স আসতেছে তাদের পিছে যে টিম কাজ করে দে হ্যাভ আ ম্যানেজার দে হ্যাভ আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাদের একজন স্ক্রিপ্ট লিখে দেয় একজন কনসেপচুয়ালাইজ করে দেয় বুঝছো তারপরে আবার এক একজনের পেজের কপিরাইটস ম্যানেজার থাকে মানে অনেক কিন্তু এখানে আমার পেজ এখনও মানে ঠিক করে মনিটাইজডও হয় না মাঝে মাঝে আমার টাকা আসে মাঝে মাঝে আসে না মাঝে মাঝে ফেসবুক বলে ইউ হ্যাভ বিন ডিমনিটাইজড আমি এটা নিয়েও অ্যাপিল করি না আমার হচ্ছে মানে পুটিং আউট মাই ভিডিওস ওয়াজ অলওয়েজ মানে জাস্ট সামথিং ফান দ্যাট আই ডিড ফর মাই সেলফ বিকজ আ ফ্রেন্ড অফ মাই কনভিন্স মি টু আর আমি এটাকে এভাবেই রাখবো আই ডোন্ট ওয়ান্ট টু টার্ন দিস ইনটু তুমি ছোটবেলা থেকে ডাক্তার হতে চেয়েছো তারপর মেলবোর্নে গিয়ে মার্কেটিং এ পড়েছো তারপর কন্টেন্ট ক্রিয়েটর এখন তোমাকে তো কন্টেন্ট ক্রিয়েটর তোমার একটা সবচেয়ে বড় একটা পরিচয় মানুষ চেনে বাট আলটিমেটলি হোয়াটস ইউর ফিউচার গোল হোয়াট ইউ ওয়ান্ট টু বি আমার মনে হয় যে আই ওয়ান্ট টু এক্সপ্লোর মাই ক্যারিয়ার মোর এজ আ স্ক্রিন প্লে রাইটার আমার মনে হয় যে ইভেন এটাও খুব অ্যাক্সিডেন্টলি শুরু হয় কারণ ওয়েন উই ওয়ার রাইটিং ইন্টার্নশিপ ফর চোরকি ইন্টার্নশিপের কনসেপ্টটাও কিন্তু খুব কি বলবো লাইট ব্রাইট বিঞ্জেবল কন্টেন্ট উই ডিডন্ট ওয়ান্ট টু মেক ইট লাইক আ ডার্ক থ্রিলার আর যখন আমরা এটা লিখছিলাম আমি চাচ্ছিলাম যেহেতু এটা ইন্টার্নস বা এজেন্সির ইন্টার্নসদের উপর বেস ডায়লগগুলোও খুব লাইট থাকবে কারণ আমি যখন আমাদের দেশের কন্টেন্ট বা নাটকগুলো দেখি যেভাবে কথা বলে এভাবে কিন্তু রিয়েল মানুষ তোমাকে কখনো কেউ এসে বলছে আমি তোমাকে ভালোবাসি এটা কিন্তু কেউ বলে না ঘুরে ফিরে কিন্তু এটা কোন ছেলে এইভাবে বলে এখন ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড এখন বাংলাদেশি অডিয়েন্সের জন্য বানাচ্ছ বাট নো ওয়ান সেজ আমি তোমাকে আমি জানি না আসলে এটা টু ফারফেচ বলতেও পারে বাট আই থিঙ্ক মোর ইম্পর্টেন্টলি অন্য কিছু বলবে দ্যাট আই লাইক ইউ আর আই লাভ ইউ সো উই ওয়ান্টেড যেভাবে আমরা কথা বলি একটু বাংলা ইংলিশ মিক্স করে কিন্তু বলি অ্যান্ড ইটস নট ডিসরেসপেক্টিং বাংলা ল্যাঙ্গুয়েজ এটা জাস্ট মানে কমিউনিকেশন ইজি করার জন্য বা যেভাবে আমরা কথা বলছি ডায়লগসগুলোও যেন ওইভাবেই থাকে যে ইট শুড বি ফান ইট শুড বি ক্যাজুয়াল সো আমরা আসলে যখন স্ক্রিন প্লে রাইটার খোঁজার সন্ধানে বের হয়ে দেখি সবাই এরকম হেভি ডায়লগস লিখে যে মানে অনেক ডিফিকাল্ট বাংলা ভোকাব ইউজ করে আর বাংলা ভোকাবের জন্য না এমন লাইন যেটা রিয়েল লাইফে কখন একটা এজেন্সি কেউ বলবে না তো অ্যাক্সিডেন্টলি আমরা মানে রেজা আমাকে বলে যে ইউনো হোয়াট আমরা লেখা শুরু করি কেউ একটু ডক্টরিং করে দিবে তো দেখি কি লিখতে লিখতে মজাই লাগে লিখতে কি ব্যাপার লেখাটা তো একটা খুব মজার জিনিস আর আরও মজার জিনিস কি যেটা লিখছি সেটা যখন স্ক্রিনে দেখতে পাও এটা কিন্তু একটা আলাদা রকমের ও মাই গড আমার ডায়লগ বলছে হ্যাঁ এটাতে হাসতেছে মানুষ সো ইউনো দিস ইজ সামথিং দ্যাট আই থিঙ্ক আই হ্যাভ মানে আই মাইট মেক আ ক্যারিয়ার আউট অফ ইট বাট আমি এখনো প্রফেশনালি লেখাটা শিখি নাই আই উড ওয়ান্ট টু টেক ক্লাসেস অফ সাম সর্ট যেন আর একটু
একটু গুছায় আনতে পারি, বাট আই ডেফিনেটলি থিঙ্ক যে আমি মানে ক্যারিয়ার পার্সু করলে মেবি এই দিকটাই করবো। নাইস, বাসা থেকে ওকে উইথ ইট। ওকে, আর এই মুভিটা দেখার পর আরও ওকে। এই মুভিটা ওয়াজ আমার মনে হয় যে I don't know what anyone else got out of it, but this movie has done so much for me and my family. কারণ আম্মুকে তো জিনিসটা বুঝানো যে কন্টেন্ট ক্রিয়েশন কি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন কি, ওটিটি কি, আর আমরা তো প্রোডাকশন। ইজ ইট মোর লাইক যে আম্মু একটু বেশি ধরে রাখতে চায়, বুঝাতে চায়, বা আম্মু শাসন চলে বাবার দিক থেকে জিলে আপনি ব্যাপারটা এরকম? না, বাবা এখনো বুঝতেছে না যে বাবা এই মুভিটা দেখে বলে কি মুভিটা ভালো, একটু মারামারি থাকলে ভালো হইতো। আরে এই মুভিতে একটা লাভ স্টোরি, বলে কি না না হইতেই পারতো, তোমাকে একটা গুন্ডা এসে ধরতেছে, তুমি মানে আব্বু এখন শিওর হি ওয়াজন্ট কিডিং? না, হি ওয়াজন্ট, হি সেড ইট উইথ, মানে আমি আব্বুর তো কিডিং এর টোনটা বুঝি। আব্বু এখনো আটকাইছে ওই 1 টাকার কবুলের জামানায়, বুঝছো, গুন্ডা আসবে আমাকে ধরবে, ছেড়ে দে শয়তান ছেড়ে দে, এরকম একটা সিন থাকবে। বাট আসলে ইটস আ সুইট লাইট মানে ব্রাইট লাভ স্টোরি। আর আম্মুর যেটা আমি বলবো যে আম্মু কখনোই আমাকে কিছু নিয়ে রেস্ট্রিকশন দেয় নাই, বাট আমি বলবো যে মেবি তার একটা মানে মেবি বুঝতে অসুবিধা হতো যে আমরা কি করছি, কারণ ওটিটিটাও কিন্তু আমি আম্মুকে এখনো মনে আমি ওটিটি বুঝাতে পারি না যে এটা শুধু চোরকির জন্য না, যে নেটফ্লিক্স বা অ্যামাজন আসলে কনসেপ্টটা কি, যে পে করে একটা সাবস্ক্রিপশন নিয়ে যে দেখতে হয়। সো যখন মুভিটা দেখলো আর আসলে বুঝলো যে এই যে এত রাত বেরাত কাজ করতাম, স্ক্রিপ্টিং করতাম, এই যে আমরা তো এই মুভি শ্যুটের জন্য অলমোস্ট 7 দিন আমরা গাজীপুরে যে গ্রিন ভিউ গলফ রিসর্ট ওইখানে আমরা ছিলাম। সো কি হচ্ছে, শি ওয়াজ কেপ্ট ইন দ্য ডার্ক ফর আ ভেরি লং টাইম। সো আই থিঙ্ক ওয়েন শি স যে ঠিক আছে দিস ইজ হোয়াট ইট ওয়াজ অল ফর, এখন মনে একটু বুঝতে পারছে যে না মানে দিস ওয়াজ অল ওয়ার্থ ইট আর কি। আমার তোমার বলিউড ফ্যাসিনেশন থেকে আরেকটা জিনিস খুব মনে হলো, যেটা হয় ইট ইজ নট অ্যাবাউট বলিউড। আমরা পর্দায় যাদেরকে খুব জলি মাইন্ডে দেখি, খুব হাসি খুশি দেখি, তাদের কিন্তু পর্দার পেছনের একটা ফেস থাকে, একটা গল্প থাকে। যেরকম একটু আগে আমাদের এই যে এই বডি শেমিং নিয়ে কথা হচ্ছিল, তুমি কখনো বাস্তবে এরকম ডিপ্রেশনে পড়েছো যে মানে না মানে আমার আর কাজ করতে ভালো লাগছে না, আর নিতে পারছি না, আর হচ্ছে না, এরকম ডিপ্রেশন সত্যিকারের অর্থে ফেস করতে হয়েছে কখনো? না, ডিপ্রেশন আমার কাজ নিয়ে হয় না। ডিপ্রেশন আমি বলবো যে আমার একটা রিলেশনশিপ ছিল যেটা শেষ হওয়ার পরে আমি অনেকটুকু আমি বলবো যে ডিপ্রেশনে ছিল। বাট ওইটাকে আমি ডিপ্রেশন ওয়ার্ডটাকে না মানুষ এখন আসলে অনেক লাইটলি নেয়, যে কিছু স্যাডনেস হইলে বলে আমি ডিপ্রেসড। না, ক্লিনিক্যাল ডিপ্রেশন কিন্তু হোল ডিফারেন্ট বল গেম। সো আমি ওই ওয়ার্ডটাকে ডিসরেসপেক্ট করতে চাই না, বাট one time that I felt totally burnt out was after the end of that relationship, যে মনে হতো যে মানে আর লাইফের আর কিছু চাওয়া পাওয়া না। বাট তখনও তো আই ওয়াজ ইয়াং, যেমন ইয়াং কালে মনে হয় না যে এইটাই শেষ, যান জীবন দিয়ে দিলাম। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ডার্কেস্ট টাইম আই ফেসড, মানে ফর আ ভেরি লং টাইম, মানে আই থিঙ্ক অলমোস্ট আ ইয়ার অর সো। আমি শুধু রিলেশন নাকি ওটাও ওই রিলেশন এন্ডের সাথেও সেই বডি শেপ বা বডি শেমিংটা কোনোভাবে কানেক্টেড ছিল? কন্টেন্ট ক্রিয়েশন। সো তখন আই ওয়াজ মানে মেলবোর্ন থেকে ব্যাক করে আই ওয়াজ টেকিং লাইক আ গ্যাপ ইয়ার, যে আমার প্ল্যান ছিল পরবর্তীতে মেবি মাস্টার্সের জন্য যাবো, বাট সেটা হয় না কারণ এই দিক দিয়ে আমার কাজ শুরু হয়ে গেছে। বাট তখন এই রিলেশনশিপ বেসটি একটু বেশি আমি ডার্ক টাইমস করেছি। আর কাজ নিয়ে আমি বলবো ডিপ্রেশন হয় না, বাট কাজ নিয়ে এরকম অনেকবার হয়েছে যে অনেক বার্নড আউট লাগে, আর মানুষের কমেন্টসের জন্যই মাঝে মাঝে খুব বার্নড আউট লাগে। আর যতই না চেষ্টা করি না পড়ার জন্য, যতটুক না চোখে আসে, মাঝে মাঝে মানে বার্নড আউট কি খারাপ লাগে। অ্যাট ওয়ান পয়েন্ট যে মনে হচ্ছে যে তুমি আমাকে চিনো না, জানো না। আর ফেসবুকের দ্য বিউটি অফ ফেসবুক ইজ ইফ ইউ ডোন্ট লাইক মাই ভিডিও, স্ক্রোল অ্যাওয়ে। এমন তো না তোমার ফোন আটকাই গেছে আমার ভিডিওতে যে জোর করে ইউ আর ওয়াচিং ইট অ্যান্ড ইউ আর ফোর্স টু কমেন্ট। আমার এটাই খারাপ লাগে, ইফ ইউ ডোন্ট লাইক ইট, ইফ ইউ হ্যাভ নাথিং নাইস টু সে, ডোন্ট সে এনিথিং এট অল, জাস্ট স্ক্রোল অ্যাওয়ে। তোমার তো ওই ফ্রিডমটা আছে। বাট দ্য ফ্যাক্ট দ্যাট তুমি দেখবা, তুমি পজ করবা, তুমি কমেন্ট করবা, কোনটার উপর বাজে কমেন্টটা লেখা যায়, কোনটার উপর। আর আমি এটা দেখছি কি শুধু আমার ক্ষেত্রে না, তুমি বলতে পারো যে আমি বডি শেমড হই। এখানে ঐশ্বরিয়া বিং দ্য মোস্ট বিউটিফুল ওয়ামেন ইন দ্য ওয়ার্ল্ড, ও বডি শেমড হয়। তোমার আমাদের দেশের যে আসলে এত সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস, সবার নিচে আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে না, নো ম্যাটার হোয়াট ইউ ডু, তুমি আসলে মানে যে কমেন্ট করতেছে তার চোখে তুমি কিছুই না। আর এটা আমার মনে হয় একটা পার্সোনাল জিত থেকেই তারা করে, যে মেবি কিছুই না, অথবা মেবি অনেক কিছু যেটা সে এই জায়গাটাতে নেই, সেটাও হতে পারে। আমার মনে হয় কি তারা মানে ইন জেনারেল পিপল যারা কমেন্ট বাজে কমেন্ট করে, ওরা তাদের পার্সোনাল লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়ে যে
এইটা কিন্তু তুমি ওরা ভাবে কি ইফ ইউ মেক সামওয়ান এলস ফিল ব্যাড মেবি আই উইল ফিল গুড, এইটা মেবি তাদের একটা কাজ করে যে অন্যকে খারাপ কিছু বললে মেবি আমার একটা মানে আমি তো একটা পাওয়ার পজিশন। আর এখন সোশ্যাল মিডিয়া তো সবার কাছে এত ওয়াইডলি অ্যাভেলেবল যে তুমি একটা কমেন্ট করতেছো এটার কোনো কনসিকুয়েন্সেস নাই। সো এটাও একটা ব্যাপার যে ওদের চোখে তুমি নিজে লুঙ্গি পরে প্রোফাইল পিকচার দিয়ে রাখছো কিন্তু আরেকটা অ্যাক্ট্রেসকে লিখতেছো এটা কি জামা পরছোস, মানে এটাই হচ্ছে একটা মজা। একদম একদম, যেটা ওই যে তখন বলছিলাম যে আমাকে এই যে মোটা হাতে লিখে নিজে, তোমাকে যদি হাতি লিখে আমার সোশ্যাল মিডিয়া থেকে ফেথ উঠে গেছে। আমি যেটা একদম শেষ দিকে জানতে চাই, আবারও একটু সিনেমা নিয়ে রিলেট করেই জানতে চাই যে তো ডেস্টিনেশন ওয়েডিং অ্যান্ড তুমি হচ্ছে সেই ওয়েডিংয়ে সব কিছু করছো, তো নিজের ওয়েডিং প্ল্যান নিয়ে, মানে ওখানে তো ওয়েডিং প্ল্যান, আর নিজের ওয়েডিং নিয়ে প্ল্যান কি, কবে প্ল্যান করছো বিয়ে করার? প্ল্যান তো প্রথম প্ল্যান হচ্ছে যে একজনকে খোঁজা লাগবে বিয়ে করার মতন, আর একটা হচ্ছে যে আমার নিজেরও ডেস্টিনেশন ওয়েডিং করার খুব ইচ্ছা, আর আমার বাইরের কোথাও না, আমার কক্সেস বাজারে করার খুব ইচ্ছা। যারা আসলে আমাকে অনেকদিন ধরে মেবি যদি পেজ টেজ দেখে থাকে, আমি কিন্তু প্রায় কক্সেস বাজার যাই সোললি বিকজ আই অ্যাম ইন লাভ উইথ দ্য সিটি। অনেকজন ভাবে ওইখানে আমার মেবি কোনো ইলিগাল কিছু একটা চলতেছে, আমি বারবার যাচ্ছি কেন, একটা মিস্টেরিয়াস ব্যাপার। বাট মানে আমি এত দেশ বিদেশের সমুদ্র দেখে এসে আই থিঙ্ক অস্ট্রেলিয়ার পরে কক্সেস বাজার হ্যাজ দ্য বেস্ট বিচ। আমি কিছুদিন আগে লাঙ্কাভিও ঘুরে এসে দেখি কি বিচ আর পানিতে কোনো এনার্জি নেই, পানিগুলো এইরকম এদিকে তাকালাম এদিকে শেষ, এখান থেকে এতটুকু আর পানিগুলোর কোনো এরকম ঢেউ। আর আমাদের কক্সবাজারের বিচ মানে এত আন্ডাররেটেড বলবো ইন টার্মস অফ ওয়ার্ল্ড রেকগনিশন, যে আসলে আমি চাবো যে যদি আমি কখনো বিয়ে করি উইথ দ্য ম্যান অফ মাই ড্রিমস আই উড ওয়ান্ট ইট টু বি ইন কক্সবাজার, ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে, একদিনেই হলুদ একদিনেই আখ, ধুমধারাক্কা বিয়ে, তারপর কক্সবাজারে হানিমুন। ওকে, সো যারা কারিনা কায়সারকে পছন্দ করেন, যারা কারিনা কায়সার পর্যন্ত পৌঁছাতে চান, যারা বীর প্রতাপ সিং নিজেকে মনে করেন যে এতটাই কমিটেড থাকতে পারবেন, তারা কারিনা কায়সারের সাথে যোগাযোগ করতে পারেন। শি ইজ লুকিং ফর ইট। ডেস্টিনেশন ওয়েডিং এর কথাও শুনলাম, তুমি একজনকে বীর প্রতাপ সিং, হ্যাঁ তুমি ওটা তো ক্যারেক্টার ওয়াইজ বলছো, যেহেতু এখন আমরা মুভির কথা, বডি শেমিং এর কথা, বডি শেপের কথায় আছি, লুক ওয়াইজ কেমন চাও, হোয়াট উইল বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, বা তুমি একজন মানুষকে সবার প্রথমে কি নোটিস করো? আমি মনে হয় নোটিস দেয়ার স্মাইল, মানে লুকের চেয়ে বেশি বা গায়ের রং এগুলোর চেয়ে বেশি, যেটা মানে গায়ের রং কেন বললাম, যে সবচেয়ে প্রমিনেন্ট যে ফিচার্সগুলো ওইটার চেয়ে বেশি আমার মনে হয় আমি এটা ছেলে হোক মেয়ে হোক তার স্মাইলটা দেখি, মানে কয়েকজনের স্মাইল না একদম মন কেড়ে নেওয়ার মতন। আর আমার মনে হয় কি আই এম আ ভেরি গুড জাজ অফ পিপল জাস্ট বাই লুকিং অ্যাট হাউ দে স্মাইল। তো যারা আর কি মানে যারা ভালো মানুষ বা মনে হয় এরকম, তারা কিন্তু দে ল্যাফ দেয়ার লাউডেস্ট, তারা মন খুলে হাসে। সো তাদের স্মাইলটা আমার কাছে অনেক ম্যাটার করে। অ্যান্ড অফকোর্স আমার মনে হয় লুকের চেয়ে বেশি, কারণ লুকস আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর নট, মানে ইউ আর নট গোয়িং টু লুক দ্য সেম ইভেন পরের ইয়ারে, এক বছরেই কিন্তু একটা মানুষের মধ্যে অনেক চেঞ্জ হয়ে আসতে পারে। সো জাজিং সামওয়ান অন দেয়ার লুক বা অর ফলিং ইন লাভ বাই সামওয়ান মানে বেসড অন দেয়ার লুকস, এটা ইজ নট আ ওয়াইজ ডিসিশন। সো মানুষটা ভালো হতে হবে, হি মাস্ট হ্যাভ আ সেন্স অফ হিউমার। ওটা আবারও সেই ভিসার, কিন্তু আমি লুক ওয়াইজই জানতে চাচ্ছি, হাইট খেয়াল করো কিনা, বিকজ ইউ আর 5'9", এমন কি হয় না হাইট অনুযায়ী পাওয়াটা কিছু ডিফিকাল্ট হয়ে যায় না? হাইট পাওয়া ডিফিকাল্ট, বাট এমনও কিন্তু আই হ্যাভ মানে হ্যাড সিভিয়ার ক্রাশেস অন গাইজ যারা আমার চেয়ে অনেক খাটো। সো আমার মনে হয় যে হাইটটাও ম্যাটার করে না, বাট হ্যাঁ যদি ওই পার্সপেক্টিভে দেখি অফকোর্স যে টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম ইজ সামওয়ান আই মানে যদি ওই আইডিয়ালি চিন্তা করি, হ্যাঁ ওয়াই নট। যেহেতু সিঙ্গেল এবং যেহেতু আমাদের অনেক কথা হচ্ছে, ডেটিং অ্যাপ নিয়েও কথা হচ্ছিল, হ্যাভ ইউ এভার ট্রাইড এনি ডেটিং অ্যাপ? নো, আই হ্যাভেন্ট। আমাকে অনেকজন বলছে যে বাম্বল নাকি একটু ভালো, বাম্বল ট্রাই করতে পারো, বাট আমার আসলে মনে হয় কি যে এখন না এইগুলো ট্রাই করছে বেশি এনার্জি নাই, যে রাত জেগে চ্যাট করব, ফোনে কথা বলবো, মানে আমার মনে কি মেবি বয়সের একটা ব্যাপার, সব কিছুর একটা বয়স থাকে না, যে এখন তোমার রাত্রেবেলা কী করতে ইচ্ছা করে, একটু ল্যাপটপটা খুলবা, একটা ওটিটি খুলবা, একটা কন্টেন্ট যেটা অনেকদিন ধরে দেখতেছি এইটাই বিঞ্জ ওয়াচ করবো, তারপরে ল্যাপটপ ছড়ায় টড়ায় রেখে ঘুমায় যাব। এখন আমার মনে কি যে এখনো মানে আমার ওই এনার্জিটাই নাই। প্রেমের সংজ্ঞাটা কি? তুমি যখন প্রেম করবা, যখন তোমার লাইফে কেউ আসবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ হিম? আই থিঙ্ক যেটা আমি বললাম যে আই ওয়ান্ট ইট টু বি ওল্ড স্কুল, যে এই যে দেখা করে কথা বলো রাদার দেন মানে ফোনের একটা কথা ওইটা আলাদা মজা, বাট দেখা করো ওই ওল্ড স্কুল ভাবে, যে অ্যান্ড ইভেন ডেটিং অ্যাপ দিয়ে কারোর সাথে না, আই ওয়ান্ট সামওয়ান যে অর্গ্যানিকলি দেখা হবে, বুঝছো, যে হাঁটতে হাঁটতে ধাক্কা খেলাম, বুঝছো,
আমি যতবার একটা বলিউড রেফারেন্স দেই ও এত ডিসঅ্যাপয়েন্টেড হয়, বাট আমি আসলে এরকম চাই যে হাঁটতে হাঁটতে উঠতে উঠতে কারণ বাজারে ধাক্কা খেয়ে গেল একজনের সাথে, হইতে পারে একজন না, আমার ওড়নাটা কারো ঘড়ির সাথে আটকে গেলাম, আমি এভাবে তাকাইলাম, বুঝছো, যে এক বছরের প্রেম হয়ে গেল। এটা আমার মানে এটা আমার ফ্যান্টাসি, এটা আই উইশ। আমার মনে হয় কি অ্যাট ওয়ান পয়েন্ট আমার রিয়েল লাইফ এগুলো কিছু পূরণ হবে না, আমার নিজেরই এসব নিয়ে স্ক্রিপ্ট লেখা লাগবে, নিজেরই অ্যাক্টিং করা লাগবে টু ফুলফিল মাই ডিজায়ার। না না, আমরা অবশ্যই চাই রিয়েল লাইফেও এরকম হোক, ম্যানিফেস্টিং। হ্যাঁ সেটাই। আচ্ছা তুমি তো নিউলি ম্যারিড, আরে দেখো না আমাদের ব্লাশিং ব্রাইড, ব্লাশিং ব্রাইড। তোমার কি ওড়না আটকায় প্রেম হয়েছিল ঘড়ির সাথে? না আসলে এখনকার যুগের সবচেয়ে বড় যেটা প্রবলেম, যে জামা সালোয়ার আর কামিজ পরার পর ওড়না পরারই আমাদের টাইমটা থাকে না, জিন্সের প্যান্ট আর টি শার্টেই হয়ে যায়। সো যেটা জানতে চাচ্ছিলাম যে যেহেতু একটা নতুন ক্যারিয়ারে শুরু হয়ে গেল, আমি বলছি না যে একেবারে নতুন পরিচয় নায়িকা কারিনা বা অভিনেত্রী কারিনা, কিন্তু এটা তো একটা শুরু এবং বড় পর্দা দিয়ে শুরু। এর আগেও তো ওটিটিতে কাজ করা হয়েছে, এই ক্যারিয়ারটাকে কতটুকু পারসিউ করার ইচ্ছা? এইটা আমি এখনো না, মানে আই হ্যাভ বিন গেটিং আ লট অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম এভরিওয়ান হু হ্যাজ ওয়াচ দ্য মুভি, যে পারফরমেন্স ওয়াইজ মানে সবার যেরকম মানে আমি বললাম তো ইট হ্যাজ এক্সিডেড মাই ওয়াইল্ডেস্ট এক্সপেকটেশনস। কারণ এমন ইন্ডাস্ট্রির এমন মানুষ আমাকে ফোন দিয়ে কংগ্রাচুলেট করেছে, বা জাস্ট আমার পারফরমেন্সকে ফোকাস করে এমনভাবে জিনিসটাকে মানে যেভাবে আমার কাছে ইয়ে করেছে যে ইউনো ইউভ ডান আ গুড জব। অ্যান্ড আমি বেশি বলতে চাই না, বাট এইটাই যে আই উড ওয়ান্ট যে হ্যাঁ মেবি এখানে যতটুকু না আমি নিজের উপর কনফিডেন্ট ছিলাম, মেবি দের ইজ সামথিং টু পারসু। বাট আমি বলবো যে যেহেতু আমি খুবই সুন্দর একটা গল্প দিয়ে শুরুটা করতে পেরেছি, অ্যান্ড দিস ইজ মানে honestly I'm very grateful to the entire team of চোরকি, আর যারা আমাকে গল্পটা মানে করার অপরচুনিটি দিয়েছে। I think I've set a personal benchmark for myself যে যদি স্ক্রিপ্ট পরবর্তী স্ক্রিপ্ট বা পরবর্তী কাজ যদি ওই রকম না হয়, যে if it's not something meaningful at the end of the day, if at the end of the day যদি ওই রকমই একটা গল্প হয় যে ফ্যাট জোকস, I'm like the fat best friend, ওকে নিয়ে জোক করা হচ্ছে, বা মানে মিসোজিনিস্টিক কোনো স্টোরি লাইন, আই উড ওই অ্যাসোসিয়েশনটা আমি রাখতে চাই না। সো যেহেতু আমি যদি এমন হয় যে এমন একটা চরিত্র আসে যে চরিত্রের প্রয়োজনে আসলে তোমাকে শুকাতে হবে সত্যিকারে সেই 36-24-36 শেপে, বা ওই যেটা আমরা নায়িকার আইডল নায়িকা বলতে যেটা বুঝি নায়িকা, তখন কি তুমি সেটার জন্য সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত? স্ক্রিপ্ট পছন্দ হয়েছে কি, বাট ইউ হ্যাভ টু লুজ? না তখন করবো আমার, কিন্তু আই এম নট এগেইনস্ট লুজিং ওয়েট। না বলছি আর কি, মানে তুমি কতটুকু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? না চ্যালেঞ্জ আই থিঙ্ক নিতে পারবো যদি ওইরকম আসলে যদি একদম নিয়ে নামি যে না এটার জন্য আই থিঙ্ক চ্যালেঞ্জটাই মিসিং। এই জন্য মেবি ওয়েট লসের জিনিসটা আমার দ্বারাই হয় না, কারণ আসলে কোনো চ্যালেঞ্জ নাই। মানে আমার নিজেকে এত সুন্দর লাগে, নিজেকে দেখলেই ভালো লাগে। এখন আমার কাছে তো একটা সেলফ লাভের সেলফ লাভের এটা কিন্তু একটা ডিফারেন্ট কি যে নিজেকে এত বেশি ভালো লেগে ফেললে নিজের মধ্যে আর কোনো ফ্লই পায় না। তো আপনি ফেভারিট, এখন আমাকে বলতেছে মানুষ মোটা, তুমি মোটা বললে কি, আমার কাছে তো আমি বিশ্ব সুন্দরী, এখন আমি কি কেন শুকাবো? সো ওইটাই মনে যদি একটা কেউ চ্যালেঞ্জে ফালায় যে ইউ হ্যাভ টু ডু দিস এই রোলটার জন্য, বা কোনো একটা যদি ওই রকম মিশন নিয়ে নামি, আই থিঙ্ক অফকোর্স ইটস ডুয়েবল। আর অফকোর্স আমার মনে হয় যে যেহেতু দিস story demanded someone of my size, এই জন্য I could play this so beautifully, but মানে যদি ভালো করে পারসু করতে চাই দিস অ্যাজ আ ক্যারিয়ার, অফকোর্স আই নিড টু লুক লাইক সামওয়ান যে জেনারেল ক্যারেক্টার্স রিপ্রেজেন্ট করতে পারে, বিকজ নট এভরিওয়ান লুকস লাইক দিস। জেনারেলি কিন্তু যেরকম মানুষ দেখতে ওইটারই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ নট নেসেসারিলি বাট হ্যাঁ জেনারেল রিপ্রেজেন্টেশন তো স্ক্রিনে আমরা দেখতে চাই, দ্য গার্ল নেক্সট ডোর যে মানে থাকে না। সো ওইটার জন্য তো অফকোর্স ওইভাবে যদি আমি চিন্তা করি যে পারসু করব, আমি দেখি সেট থেকে মজার কোনো ঘটনা মনে পড়ে? সেটে অনেক মজার ঘটনা হয়েছে। আর আমাদের আরেকটা জিনিস কি যে আমরা ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে একটা গল্প, আর যেহেতু আমরা সবাই রেজর্টে ছিলাম, ডেস্টিনেশন ওয়েডিং এর মতোই কিন্তু অবস্থা। সময় থাকে না ওয়েডিং এ এরকম একটা আন্টি থাকে, তার একটা ডিমান্ড, একটা আঙ্কেল থাকে, একটা ফুপা থাকে। আমাদের মনে কি এত ভিন্ন ভিন্ন ক্যারেক্টার, সবার এরকম এক একটা ডিমান্ড, এক একজন এক একবার এক একজনের এরকম চাহিদা, কিভাবে কি করবো। সো একটা খুব মজার মেমোরি হচ্ছে যে লাস্ট ডেতে আই থিঙ্ক আমাদের হলুদ ডান্স যে গানটা আছে, এটা কিন্তু দেখতে কিন্তু স্ক্রিনে অনেক কালারফুল, আর আমরা এইভাবে রাখতে চেয়েছিলাম যে সবাই ক্যান্ডিডভাবে নাচতেছে। কারণ বিয়েতে কিন্তু কেউ মানে স্পেশালি আমাদের প্যারেন্টসরা কিন্তু স্টেপ মিলায় কেউ নাচে না, সবাই নিজেদের মতোই নাচে। আমরা ওইটাই রাখতে চেয়েছিলাম, নো কোরিওগ্রাফ স্টেপস, নাথিং আর্টিফিশিয়াল।
we actually filmed this at 4 o'clock না 3 o'clock at night. আর এমন না যে this was the first shot of the day. সারাদিন শ্যুট করে this was the last shot of the day. So সবাই এক্সস্টেড, উই আর ডান, মানে এটা করতে হবে, নাহলে স্কেজুল আমাদের মনে হয় এটা লাস্ট ডে অফ শ্যুট না কি জানো, যেটা করতেই হবে, এটা আজকে না করলে আর হবে না। সবাই আমরা এক্সস্টেড। হঠাৎ করে গানটা ছাড়লো, বুঝছো, ওই যে স্পিকারে রাত 3টার সময় হঠাৎ করে দেখি রিসর্টে বাজতেছে, তারপরে একটু একটু আসলো সবাই মুডে, তারপরে দেখি 1জন আসে 2জন আসে, তারপরে যখন এই যে গানটা এই 2-3 বার প্লে করার পরে যখন অ্যাকচুয়ালি উই স্টার্টেড ফিল্মিং, আমাদের চেয়ে বেশি যারা মনে করো সিনিয়র অ্যাক্ট্রেস ছিল, রোজি আপা, মনিরা মিঠু আপা, তারা যে নাচটা দিল, মানে ফ্লাইং কিস এইভাবে ওইভাবে, বুঝছো, এরকম ঝাঁকানাকা। সো ওদের এনার্জি দেখে দ্য হোল ক্যাস্ট অ্যান্ড ক্রু গট মানে সো মাচ, মানে এত এনার্জাইজড হয়ে আমরা তারপর পারফরমেন্সটা দিই, অ্যান্ড উই জেনুইনলি এনজয় দ্য টাইম। কেন, পুরা শ্যুটটা খুব হেক্টিক যাচ্ছিল। দিস ওয়াজ দ্য অনলি টাইম যে এটাতে কোনো ডিরেকশন ছিল না যে তুমি নাচো, মানে তোমাকে ফ্লোর দেওয়া হয়েছে, তুমি যা ইচ্ছা তাই করো। একজন নাগিন ডান্স, কাহনা প্যারে যা পারছে, যার যত স্টেপ, একদম যে বিয়ে যে বারাতি স্টেপ থাকে না, কারো কোনো রেস্ট্রিকশন নাই। এত মানে আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য ফন্ডেস্ট মেমোরিজ আই হ্যাভ ফ্রম দিস সেট, যে ইচ্ছা মতো নাচতে পারছি। Oh, that's so sweet. And thank you so much, Kaarina. First movie নিয়ে কথা হলো, আশা করি এরকম আরো অনেক মুভি নিয়ে আরো অনেক সুন্দর চরিত্র নিয়ে তোমার সাথে গল্প হবে, এবং তোমার কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকেও অনেক বেস্ট উইশেস তোমার জন্য। থ্যাংক ইউ। আর তোমার সাথে আমি অনেস্টলি, এটা আমি নট বিকজ এন্ডিং এ ভদ্রতা করে বলতেছি, বাট ইউ আর ফ্যান্টাস্টিক। আই হ্যাড সাচ আ গ্রেট টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ, এন্ড ইউ আর অলসো মাই ভেরি মাচ ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর। আজকে অন স্ক্রিনেই বলে দিলাম। কাইনা, শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার মুভিটা হলে দেখতে যান, আর হলে যদি না দেখতে পারেন, আপনার যদি ওর মতন নতুন বিয়ে হয়ে থাকে, আপনি ব্যস্ত হয়ে থাকেন, প্লিজ মুভিটা দেখবেন। আই এম কাউন্টিং অন অল অফ ইউর সাপোর্ট টু ক্যারি দিস ফরওয়ার্ড। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন কারিনা। এবং দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আরটিভির পডকাস্ট জুম বক্স থেকে। আগামী পর্বে আবার নতুন অতিথি, নতুন আড্ডা, নতুন গসিপ নিয়ে হাজির হয়ে যাব। স্টে টিউনড।